সো যেই লোক পালিয়ে যায়, যেই লোক পেছনের দরজা দিয়ে চলে যায়, সেই লোক যদি দাবি করে যে তিনি বৈধ, আমি কেন সমালোচনা করব না? তামিম ইকবাল যেমন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তেমনি তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তো তামিম ইকবাল খান যখন খারাপ খেলতেন তখন তো আমি সমালোচনা করেছি যে এই ইনিংসটা এরকম না হলেও পারতো, এটা আরও ফাস্টার হতে পারতো, এটা আরও স্লো হতে পারতো। সো আলটিমেটলি জার্নালিজমের জায়গা থেকে তামিম ইকবাল যদি কোনো ধরনের, বা তামিম ইকবালের বোর্ড যদি কোনো ধরনের গ্যাপ তৈরি করে, ভুল সিদ্ধান্ত নেয়, সেটা সমালোচনা উঠতে থাকবে না। এবং আমার কাছে মনে হয় যে আগামী কিছুদিন গেলেই আপনারা সেটা বুঝতে পারবেন। বাংলাদেশ দল যদি কোনো ভুল সিদ্ধান্তের কারণে খারাপ খেলে, নিশ্চয়ই সেই সমালোচনার বাইরে সভাপতি থাকবে না। তার বোর্ডে যদি কোনো সদস্য অপকর্ম করে, এর আগে মিস্টার শামীমকে আমরা দেখেছি আকাম কুকাম করতে, বিভিন্ন ধরনের ফিক্সিংয়ের সাথে জড়িত হতে, বুলবুলের বোর্ডে যিনি ছিলেন, সেই দায় নিশ্চয়ই ওই বোর্ডের সভাপতি হিসাবে বুলবুল এড়াতে পারেনি। তামিম ইকবালের বোর্ডেও যদি আল্লাহ না করুক এরকম কোনো দুই নম্বরই কাজ কারবার হয়, হবে না হোপফুলি, সেটা তো আমরা সমালোচনা করবই। সো যেটা সমালোচনা হবার সেটা সমালোচনা হবে, আর যেটা সমালোচনা হবার না সেটা হবে না। মানে আমিনুল ইসলাম বুলবুল বৈধ প্রেসিডেন্টের দাবি করার কারণটাই হচ্ছে যে তিনি আসলে অবৈধ পন্থায় নির্বাচিত হয়েছেন। তো এবং এই বৈধ প্রেসিডেন্ট দাবি করার পরে যেই বৈধ প্রেসিডেন্ট তিনি নিজে মনে করেন, সেই তিনি আবার হচ্ছে বিসিবির ব্যাকডোর দিয়ে চলে গেছেন। বিসিবির যে গাড়িটা তিনি চড়তেন সেটা রেখে তিনি চলে গেছেন, এবং চলে যাবার ক্ষেত্রে তিনি যে বলে গিয়েছিলেন বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, তার পোষ্য গণমাধ্যমগুলোতে, যে তিনি হবেন লাস্ট পার্সন, সেটাও মেনটেন করেনি। নাজমুল আবেদিন ফাহিম তারপরে চলে গেছেন। সো যেই লোক পালিয়ে যায়, যেই লোক পেছনের দরজা দিয়ে চলে যায়, সেই লোক যদি দাবি করে যে তিনি বৈধ, আবার যে বৈধ সে যদি নিজেই দাবি করে যে আমি বৈধ, এটার মাধ্যমেই বোঝা যায় যে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি একজন অবৈধ, অস্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত প্রেসিডেন্ট ছিলেন। আমার প্রত্যাশা, যেই প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারে নাই আগের সরকার, যে একটা স্বচ্ছ নির্বাচন, তামিম ইকবাল পরের ইলেকশন করুন না করুন, অংশগ্রহণে থাকুক না থাকুক, আগামী ইলেকশনটা যেন স্বচ্ছ হয়, অংশগ্রহণমূলক হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এটাই আমার আহ্বান তার প্রতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে একটা স্বচ্ছ নির্বাচন দেয়া। কারণ 90 দিনের মধ্যে তামিম ইকবাল বাংলাদেশকে আসলে মানে বিসিসিআই বানিয়ে ফেলতে পারবে না, ক্রিকেট অস্ট্রেলিয়াও বানাতে পারবে না, এটা খুব টু শর্ট টাইম, তাই না? সো এখানটা একটা স্বচ্ছ ইলেকশন যদি তামিম ইকবালের বোর্ড দিতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের উত্তরণ। আর একই সাথে বাংলাদেশ ন্যাশনাল টিমে আমরা বিভিন্ন সময় ইন্টারফারেন্স দেখেছি, সেটা যেন না ঘটে। কারণ এই 90 দিনের যে টেনিউরটা রয়েছে, এই টেনিউরের মধ্যে কিন্তু বাংলাদেশে অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ রয়েছে, যেগুলো রেজাল্টগুলো বাংলাদেশের 2027 বিশ্বকাপে খেলা না খেলার সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। সো ওই প্রসেসটার মধ্যে যেন কোনোভাবেই কোনো হস্তক্ষেপ না হয়, ক্রিকেটারদের অস্বস্তির জায়গাগুলো যেন দূর হয়, সেটা ইনশিওর করা। এবং থার্ড চ্যালেঞ্জ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয়, ডোমেস্টিক ক্রিকেটে স্থবির হয়ে আছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাকে মাঠে গড়ানো এবং সেটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, আকর্ষণীয় করা খুব গুরুত্বপূর্ণ কাজ হবে। আমার কাছে মনে হয় কি, ভক্ত অথবা শত্রু বা হচ্ছে যারা ভক্ত না, বিপক্ষ পার্টি, এদের নিয়ে এত বেশি ভাবার কোনো টাইম নেই, বা এদেরকে এত বেশি গুরুত্ব দিয়ে আপনার নিজের কাজটুকুকে হ্যাম্পার করার কোনো সুযোগ নেই। আমি কি বুঝতে পারছি? ভক্ত যারা এমনিতেই থাকবে পাশে, আবার যারা শত্রু বা ভক্ত না, তারা আপনি যত ভালোই করেন না কেন আপনার সমালোচনাই করবে। সো এই পার্টটাকে এখন দূরে সরানোর সময়, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় তাকে বসে এখন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থের জন্য যে বেস্ট ডিসিশনগুলো হবে সেগুলো নিতে হবে। আমার ভক্তরা এটা করলে খুশি হবে, অথবা এটা করলে আমার শত্রুরা কুপঘাত হয়ে যাবে, এরকম ভাবা যাবে না। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে যা যা করার দরকার সব কিছু করতে হবে।